Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। এদিকে যেতে চাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যর্থতার কিছু খবর জানাতে চাই আপনাদের। ক্যাচ ফেলে দেওয়ার সঙ্গে মানসিক ব্যাপার জড়িত বলে দাবি করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বীকার করে নিয়েছেন ভুল আর নিয়েছেন ব্যর্থতার দায়। নারী বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দলটার ছিল না কোনো ফিল্ডিং কোচ, এছাড়াও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া প্রথম দল হিসেবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা লেগেছে দৃষ্টিকটু। শ্রীলঙ্কার বিপক্ষে নারীদের ডু অর ডাই ম্যাচ। 12 বলে দরকার 12 রান, আর হাতে আছে 6 উইকেট। ক্রিজে 2 সেট ব্যাটার। ম্যাচ তখন বাংলাদেশের গ্রিপে। এই ম্যাচেই হয়তো বদলে যাবে ভাগ্য, জয় আসবে হাতের মুঠোয়, আর টিকে থাকবে বিশ্বকাপের সেমির স্বপ্ন। ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা সেটা প্রমাণ করার জন্য বাংলাদেশ তো আছেই। মুশফিক রিয়াদদের পর সেটা প্রমাণের দায়িত্ব এবার তুলে নিলেন জ্যোতিরা। শেষ 7 বলে 5 উইকেট হারিয়ে 7 রানে হারল লাল সবুজের দল। বাংলাদেশের নারী দলের এই পরাজয় শুধু এক ম্যাচের নয়, এখানে ফুটে উঠেছে দীর্ঘমেয়াদী এক সমস্যার প্রতিচ্ছবি। সহজ ক্যাচ ফেলে দেয়া, রান আউট মিস, ভুল সিদ্ধান্ত, এগুলো এখন প্রায় নিয়মেই পরিণত হয়েছে। অবাক করা বিষয় হলো দলের সঙ্গে ছিল না কোনো ফিল্ডিং কোচও, তারপরও সহজ ক্যাচ ফেলে দেওয়ার সঙ্গে মানসিক ব্যাপার জড়িত বলে মনে করেন জ্যোতি। জেতার কাছাকাছি এসে বারবার হেরে যাওয়ার অভিজ্ঞতা খেলোয়াড়দের ভেতর জন্ম দিচ্ছে এক ধরনের অচেনা ভয়। আমরা কি পারবো? আর এই ভয়ের কারণেই হয়তো পুনরাবৃত্তি হচ্ছে ব্যাটিং ব্যর্থতা আর ক্যাচ মিসের মহড়া। ফলাফল একের পর এক হার আর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। টিম টাইগ্রেসরা বছরের পর বছর লড়ে যাচ্ছে সীমিত সুযোগ, সীমিত অবকাঠামো আর সীমাহীন প্রত্যাশার মধ্য দিয়ে। তাদের অনুশীলনের সুযোগ, কোচিং সুবিধা বা মানসিক সহায়তা সবই এখনো পুরুষ দলের তুলনায় পিছিয়ে বহুগুণ। কিন্তু তীরে এসে তরি ডোবানোর মন্ত্রে দুই দলই মিলে গেছে যেন এক মোহনায়। প্রশ্ন একটাই, কবে শেষ হবে এই ব্যর্থতার গল্প? লড়াই করে হেরে যাওয়ার গল্প আর কত? সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এশিয়া কাপ শেষ হলেও এর নাটকেও আসলে এখনো শেষ হচ্ছে না। অবশেষে নিশ্চয়ই এরকম এর একটা সুরাহা হতে যাচ্ছে। আর এই নভেম্বরেই প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতকে হস্তান্তর করা হতে পারে এশিয়া কাপের ট্রফি। এশিয়া কাপ শিরোপা জয়ের পর ট্রফি না নেওয়া নিয়ে বিতর্কের পর এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল বিসিসিআই। ভারতীয় বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভিকে চিঠি দিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। বিসিসিআইয়ের সেই চিঠির পর জেগেছে আশার আলো। গত 29 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে ট্রফি তুলে দেওয়া হয়নি বিজয়ী দলের হাতে। এই নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় এসিসির। এবারে থাকছে ফুটবলের খবর। তৃতীয় রাউন্ড থেকে স্পন্সর ও লোগো পাচ্ছে পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসর বিএফএল। দ্বিতীয় রাউন্ড থেকে কোনো পাওয়া না গেলেও তার ব্যাখ্যা দিল বাফুফের মার্কেটিং কমিটির হেড ফাহাদ করিম। এদিকে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বাফুফেকে মৌখিক সম্মতি জানিয়েছে আফগানিস্তান। আর দীর্ঘদিন পর বাংলাদেশে খেলতে আসা ভারতের ম্যাচটিকে এবছরের সবচেয়ে বিগ ম্যাচ বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ টিকিটে বাংলাদেশ ফুটবল লিগ বিএফএল এর এমন লোগো। অনেকেই বলছেন পুরাতন লোগোর কপি পেস্ট এটি, কিন্তু বাফুফের মার্কেটিং হেড জানালেন এটি আনুষ্ঠানিক লোগো নয়। তৃতীয় রাউন্ডে অর্থাৎ বাংলাদেশ ভারত ম্যাচের পর চূড়ান্ত বিএফএল লোগো আসছে। যখন দেখছেন PKF করা হচ্ছে, এটা নিয়ে যারা আলাপ করে আমার মনে হয় তাদের উদ্দেশ্য একটু অসুবিধা আছে, একটু ঝামেলা আছে আর কি যাকে বলে। তো তাদের জন্য আমি বলতে চাই আপনারা চালিয়ে যান। কোন ব্র্যান্ড দেওয়া হবে সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা এখন নতুন লোগো ডিজাইন করে সেই স্পন্সরের গাইডলাইন নিয়ে, আমাদের গাইডলাইন নিয়ে নতুন ব্র্যান্ড নিয়ে রাউন্ড 3 থেকে আপনারা মাঠের ব্র্যান্ডিং ও লোগো এবং স্পন্সরের উপস্থিতি দেখতে পাবেন। দ্বিতীয় রাউন্ড থেকেই স্পন্সর সহ লিগ পরিচালনার কথা দিয়েছিল বাফুফে, কিন্তু কেন রাখতে পারেনি সেই কথা? তারা তাদের একটি ব্র্যান্ড দেবে, তারা একটু সময় নিচ্ছে তারা কোন ব্র্যান্ডটিকে দিতে চায়। শুধু আমাদের তরফ থেকে কোনো ডিলে নয়, তাদের তরফ থেকে ডিলে হয়েছে এবং তারা ইন্টেনশনাল নয়। এদিকে ভারত ম্যাচের আগে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাফুফেকে মৌখিকভাবে কথা দিয়েছে আফগানিস্তানের ফুটবল কর্তারা। সেই ম্যাচে খেলার সম্ভাবনা আছে হামজা সমিতেরও। আফগান এফএকে আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমরা এখন জাস্ট ফিফার অ্যাপ্রুভাল অনুমোদন অপেক্ষা আছে, যেটা আসলে একটি প্রক্রিয়া মাত্র।
মূলত এটা হচ্ছে আপনার 2F এর সিদ্ধান্ত এবং AFCর কনসেন্ট, এই তিনটা হয়ে গিয়েছে। এখন জাস্ট ফিফার অ্যাপ্রুভাল একটা প্রক্রিয়ার ব্যাপার মাত্র। খেলার ফিটটা চেয়েছে বোথ মায়ানমার এবং আফগানিস্তান, সেটাতে আমরা সম্মতি দিয়েছি এবং একই সাথে আমরা সম্মতি দিয়েছি যে সুস্থ এবং সুন্দরভাবে ব্যবস্থাপনা করে তাদের সর্বোচ্চ সিকিউরিটি প্রোভাইড করে এনশিওর করা। আর সপ্তাহ দুয়েক পরই এই দুই ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু করবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ভারত দীর্ঘদিন পর বাংলাদেশে ফুটবল ম্যাচ খেলতে আসায় 18 নভেম্বরের ম্যাচটিকে চলতি বছরের সবচেয়ে বিগ ম্যাচ বলছেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আমি মনে করি এই বছর সবচেয়ে বড় খেলা হবে ইন্ডিয়ার সাথে। আর এটা অনেক বছর পরে আমরা হোম গ্রাউন্ডে ইন্ডিয়ার সাথে খেলবে। সো আই থিঙ্ক যারা খেলা দেখবে, যারা বাংলাদেশ সাপোর্ট করবে, ওরা সবাই মোটিভেশন দিবে টিমের জন্য। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। খুলনায় বিচার বিভাগ ও আইনজীবী সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয়। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে খেলার উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যেও। শেষ পর্যন্ত 1-0 গোলে জয় পায় বিচার বিভাগ একাদশ। এমন আয়োজন বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে নতুন সেতুবন্ধন তৈরি করবে বলে মনে করেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম, আলী রাজি, মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু প্রমুখ। ফুটবলটা আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে, তো আমাদের ঐকান্তিক চেষ্টায় এবং আমাদের আইনজীবী সমিতির তাদের সদিচ্ছায় আমাদের দীর্ঘদিন পরে একটা এই ম্যাচ হচ্ছে। ফরমাল সম্পর্কের বাইরে এসে আমরা একটু আনন্দ করবার জন্য এই ফুটবলের আয়োজন করেছেন আমাদের বিচারকবৃন্দ। বিচার বিভাগ এবং খুলনা আইনজীবী সমিতির মধ্যে যে এই ধরনের খেলাধুলা এত রকম জাঁকজমক হয়েছে বলে আমার মনে হয়। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল সাউথ এশিয়ান বেসবল অ্যান্ড সফটবল ফেডারেশনের সাধারণ কাউন্সিলের দ্বিতীয় মিটিং, যেখানে 2026 থেকে 2029 মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সৈয়দ ফখর আলী শাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলাদেশের ডাক্তার অনুপম হোসেন এবং সাধারণ সম্পাদক নেপালের দীপক নুপেন। ডাক্তার অনুপম হোসেন বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনেরও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সেই সাথে স্বনামধন্য একজন পাবলিক হেলথ ও স্পোর্টস মিডিয়া পার্সোনালিটি। বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আফজালুর রহমান সাউথ এশিয়ান ফেডারেশনের মেম্বার অ্যাট লার্জ এবং সহসভাপতি রফিক মিয়া চৌধুরী সাউথ এশিয়ান বডির নির্বাহী পরিচালক নির্বাচিত হন। দেশের প্রথম ক্লাব হিসেবে টানা ষষ্ঠবারের মতো এএফসি কাপে অংশ নিতে কুয়েত গেল কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে আগামী শনিবার। 7 বিদেশি খেলোয়াড় নিয়ে মঙ্গলবার কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ঘরোয়া লিগের 5বারের চ্যাম্পিয়নরা। 25 অক্টোবর কিংসের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আল সেব। বাংলাদেশ সময় 7টায় জাবের আল মুবারক আল হামাদ স্টেডিয়ামে গড়াবে খেলাটি। 28 অক্টোবর কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর 31 অক্টোবর শেষ ম্যাচটিতে তপু কিউবা মিচেলের প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত। পর্তুগালের অনূর্ধ্ব 16 দলে ডাক পেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর পুত্র রোনালদো জুনিয়র। এই সুযোগ তাকে পর্তুগাল জাতীয় দলে আরও এক ধাপ কাছে নিয়ে গেল। নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ফেডারেশন কাপকে সামনে রেখে অনূর্ধ্ব 16 দলের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ ফিলিপ রামোস। যুব এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল অনূর্ধ্ব 16 দল। সবশেষ মে মাসে পর্তুগালের অনূর্ধ্ব 15 দলের হয়ে অভিষেক হয় রোনালদো জুনিয়রের, যেখানে দলের হয়ে 4 ম্যাচে 2 গোল করেন CR7 পুত্র। এছাড়াও নিজের বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে নিয়মিত লেফট উইঙ্গার পজিশনে খেলেছেন CR7 জুনিয়র। আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের খেলা। রাত 11:15টায় বার্সেলোনা আতিথ্য দেবে অলিম্পিয়াকোসকে। এছাড়াও রাত 1টায় মুখোমুখি হবে ভিয়ারিয়াল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, লেভারকুজেন, পিএসজি। লম্বা ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন পিএসজি তারকা ওসমান ডেম্বেলে। রাতের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও স্প্যানিশ পাওয়ার হাউস অ্যাটলেটিকো মাদ্রিদ। দলীয় শক্তি, সামর্থ্য আর ঘরের মাঠের দর্শকদের সমর্থন সবকিছু মিলিয়ে ম্যাচে ফেভারিট আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছে গানাররা। এই 2 ম্যাচে 4 গোল দেয়া দলটি খায়নি কোনো গোলও। তবে ইনজুরির কারণে এই ম্যাচে কাই হ্যাভার্টস, গ্যাব্রিয়েল হেসুস ও অধিনায়ক
মার্টিন ওডেগার্ডের সার্ভিস পাবে না আর্তেতার দল। অন্যদিকে লিভারপুলের বিপক্ষে দারুণ লড়াই করে ৩-২ গোলে হার দিয়ে আসর শুরু করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে দ্বিতীয় ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে বিধ্বস্ত করে স্বরূপে ফেরে সিমিওনের দল। আর্সেনালের বিপক্ষে তাই আত্মবিশ্বাসের কমতি থাকার কথা নয় দলটি। লো ব্লক ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকই হবে দলটির প্রধান কৌশল। রাতে আরেক ম্যাচও হবে ইংলিশ স্প্যানিশ লড়াই। জায়ান্ট ম্যানচেস্টার সিটি আতিথ্য নেবে ভিয়ারিয়ালের। এই ম্যাচেও নিশ্চিত ফেভারিট সিটিজেনরা। তবে পেপ গার্দিওলার দল মোটেও ভিয়ারিয়ালকে হালকাভাবে নেবার ভুল করতে চাইবে না, কারণ সবশেষ ম্যাচেই ফ্রান্সের ক্লাব মোনাকোর কাছে পয়েন্ট হারিয়েছে ম্যান সিটি। সিটি ভক্তদের জন্য সুখবর, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরছেন ওমর মারমুশ ও রায়ান চেরকি। আরেক ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লিভারকুজেনের বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়ন পিএসজি। নিশ্চিতভাবেই ফেভারিট প্যারিসের ক্লাবটি। প্রথম ম্যাচে বার্সেলোনা আর দ্বিতীয় ম্যাচে আটালান্টাকে হারিয়ে গত মৌসুমের ফর্মটা ধরে রেখেছে লুইস এনরিকের দল। পিএসজির জন্য কাজটা আরও সহজ করেছেন ওসমান ডেম্বেলে, কারণ লম্বা ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন ব্যালন ডিওর জয়ী এই ফরওয়ার্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। যে ইউক্রেন ক্লবের হাত ধরে ইতিহাস গড়েছিল লিভারপুল, সেই ক্লব আবারও ইঙ্গিত দিয়েছেন অল রেডদের কোচ হওয়ার। ভবিষ্যতে কোনো একদিন অ্যানফিল্ডে ফিরে আসার সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেননি লিভারপুলের প্রত্যাবর্তনের উপকার। তবে সেটা কখন, কবে তা পুরোটাই ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েছেন এই জার্মান কোচ। চলতি মৌসুমে লিভারপুল লাইনচ্যুত হলেও আবারও তার লিভারপুল স্বরূপে ফিরবে বলে বিশ্বাস ক্লবের। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগের রাজত্ব করেছে লিভারপুল। এরপর হঠাৎই হতাশার চাদরে ঢাকা পড়ে যায় দলটির লেগেসি। তখন এই ধুঁকতে থাকা দলে ত্রাতা হয়ে আসেন ইয়ুর্গেন ক্লপ। বনে যান দলটির আমূল পরিবর্তনের রূপকার, গড়েন অনন্য এক ইতিহাস। তার হাত ধরেই আবারও ইউরোপের সেরা লিভারপুল প্রিমিয়ার লিগ যুগে ইংল্যান্ডের চ্যাম্পিয়নও বানালেন প্রথমবারের মতো। গড়ে তোলেন অপ্রতিরোধ্য এক দল। ৮ বছর এনে দেন ৮টি ট্রফি, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও কত না ট্রফি। সময়টা ২০২৪ সাল। সেই গ্রীষ্মেই দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টানেন ক্লব। তবে চলতি মৌসুমে অনেকটাই পথহারা অলরেডরা। হ্যাট্রিক হারে নেমে গেছে পয়েন্ট টেবিলের ৩-এ। দলের এমন বেহাল অবস্থায় লিভারপুল দর্শকদের মনে করাচ্ছে একটি নাম, ইয়ুর্গেন ক্লপ। এই জার্মান কোচের কাছ থেকে ইঙ্গিত এসেছে সঠিক সময়েই, এবং এটি সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। ভবিষ্যতে কোনো একদিন অ্যানফিল্ডে ফিরে আসার সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেননি লিভারপুলের প্রত্যাবর্তনের এই রূপকার। আমি আগেও বলেছিলাম যে ইংল্যান্ডের ভিন্ন কোনো ক্লাবের কোচ হতে চাই না, তবে প্রত্যাবর্তন যদি হয় সেটি হবে লিভারপুল। হ্যাঁ, তাত্ত্বিকভাবে এটি সম্ভব, কারণ তাদের আমি কখনো আমার প্রতিদ্বন্দ্বী ভাবতে পারবো না। বয়সটা ৬০ ছুঁই। কোচিং পেশায় নেই দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে। বর্তমানে রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে কাজ করার মাঝেই খুঁজে নিয়েছেন নিজের আনন্দ। যেহেতু কোচিংয়ে ফেরার ইচ্ছাটা আছে, তবে সেটা কখন এবং কবে তা পুরোটাই ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েছেন তিনি। আমার বয়স ৫৮, একদিক থেকে হয়তো বেশ বয়স, তবে অতটাও বয়স হয়নি। তার মানে আমি কয়েক বছরের মধ্যে সিদ্ধান্ত নিতে পারি। আমি জানি না, যদি আমাকে আজকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে বলবো আবারও কোচ হচ্ছি না, কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সিদ্ধান্তটা এখন নিচ্ছি না। ভবিষ্যতে কি ঘটে আমি শুধু সেটাই দেখতে পারি। ক্লব বিদায় নেওয়ার পরই লিভারপুলের দায়িত্বে আসেন আর্নে স্লট। প্রথম মৌসুমেই বাজিমাত, দলকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপা। চলতি মৌসুমে বেশ কয়েকজন তারকা প্লেয়ারের বিদায়ে মিলছে না দলটির ছন্দ। যদিও ক্লবের বিশ্বাস লিভারপুল ফিরবে তার স্বরূপে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।